আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। এটা হচ্ছে কোয়াড্রেটিক ফিল্ডস। কোয়াড্রেটিক ফিল্ড এই জিনিসটা তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। মানে নাম্বার থিওরিতে আমরা এতদিন যে ধরনের কনসেপ্ট গুলো আলোচনা করে আসছি সেইগুলোই দেখবা যে এখানে আরেকটু এক্সটেন্ড হয়েছে, এবং যদি একটু কেয়ারফুলি নোটিস না করো তাহলে মনে হবে যে এই জিনিসগুলো মনে হচ্ছে সবকিছু আগের ডেফিনেশন যেগুলো পড়ে আসছিলাম, যেমন ধরো পূর্ণ সংখ্যা ইন্টিজার বা হচ্ছে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, তো এই জিনিসগুলো এখানে কেমন অদ্ভুত লাগবে সবকিছু। তো এই জন্য বলতেছি প্রথম থেকেই যদি একটু কেয়ারফুলি চিন্তা করো এবং মাথায় সবসময় ওই আমাদের কম্পারিজনটা খেয়াল রাখো যে আমাদের হচ্ছে কিউ যেটা রেশনাল নাম্বারের যে ফিল্ড, সেটার ক্ষেত্রে আসলে জিনিসগুলো কেমন ছিল। কম্পারিজন করে করে পড়লে তাহলে দেখবা যে এই জিনিসগুলো খুব একটা কঠিন লাগবে না। তো এটা মূলত রোজেনের বইতে অত ভালোভাবে নাই। আমি হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা পড়াবো স্টার্কের বই থেকে, HM স্টার্ক। তো হ্যারোল্ড এম স্টার্ক, ওনার বই থেকে। আমি সম্ভবত এটা তোমাদের মানে গুগল ক্লাসরুমে দেয়া আছে বইয়ের পিডিএফটা। তারপর যদি কেউ না পেয়ে থাকো বা লিংক যদি কাজ না করে তাহলে আমাকে বলো, আমি আবার শেয়ার করব। তো এই বইটা থেকেই বেসিক্যালি এটা মানে ম্যাক্সিমাম টপিক গুলো আমি এখানে ইয়ে করছি, কালেক্ট করছি। আর হচ্ছে আইভান নিভেন এবং জ্যাকারম্যানের যে বইটা এবং মন্টগোমারি, এই তিনজনের লেখা, সেটাও খুব সুন্দর। সেখানেও অনেক ডিটেইলসে ব্যাখ্যা করা আছে কোয়াড্রেটিক ফিল্ড এই আইডিয়াগুলো। তবে দুইটা বইয়ের অ্যাপ্রোচ দুই রকম। মানে তোমাদের কাছে, আমার কাছে মনে হয়েছে যে এই বইয়ের অ্যাপ্রোচটা, প্রথম যেটা, এটার অ্যাপ্রোচটা হয়তো তোমাদের বুঝতে একটু সহজ হবে, সেজন্য আমি এখান থেকেই পড়াচ্ছি। আর সেকেন্ড যে বইটা, এটা অনেক ডিটেইলড, এবং এখানে হচ্ছে বেসিক্যালি পলিনোমিয়াল থেকে, পলিনোমিয়ালের ব্যাপার স্যাপার গুলো থেকে দেন কিভাবে কোয়াড্রেটিক ফিল্ড আসলে, কোয়াড্রেটিক ফিল্ডটা আসলে একটা ছোট কনসেপ্ট। এটা আসলে অ্যালজেব্রাইক নাম্বার থিওরি বলি আমরা। অ্যালজেব্রাইক নাম্বার থিওরি থেকে জিনিসটা আসছে। তো অ্যালজেব্রাইক নাম্বার থিওরিটা আলোচনা করতে গেলে পলিনোমিয়াল নিয়ে আলোচনা করতে হয় আসলে, পলিনোমিয়াল ইকুয়েশন। তো সেই জিনিসগুলো হচ্ছে আইভান নিভেন এবং জ্যাকারম্যান এবং মন্টগোমারি এই সেকেন্ড রেফারেন্সে আলোচনা করা আছে। তো কেউ যদি ওই ভিউ থেকে পড়তে চাও তাহলে দ্বিতীয় বইটা উপযুক্ত, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর কেউ যদি শুধু কোয়াড্রেটিক ফিল্ড আসলে কি বোঝায় মানে সহজে, তাহলে হচ্ছে প্রথম বইটা থেকে দেখলেই তুমি বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথম যে জিনিসটা, কোয়াড্রেটিক ফিল্ড, যেহেতু তার মানে ফিল্ড ব্যাপারটা আগে জানতে হবে। তো আমি তোমাদের এর আগে কনগ্রুয়েন্স পড়ানোর সময় গ্রুপ এবং রিং এই দুটো জিনিস পড়াইছিলাম, আশা করি সবার মনে আছে। তো ফিল্ড আসলে ওই দুটা যদি মনে থাকে বা বুঝে থাকো, গ্রুপ এবং রিং, তাহলে ফিল্ড আসলে ওই গ্রুপ এবং রিং এরই বলতে পারো যে আরো একটু স্পেশালাইজড ভার্সন, ঠিক আছে। যেমন গ্রুপ ছিল সবচেয়ে জেনারেল জিনিস, যে একটা সেট এবং তার সাথে একটা অপারেশন থাকলে ওই সেটের উপরে, এবং সাথে চারটা প্রপার্টি ছিল, ক্লোজার, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি এবং আইডেন্টিটি ইনভার্স, এরকম চারটা প্রপার্টি ছিল। যদি প্রপার্টি গুলো সাপোর্ট করে তাহলে আমরা ওই কনস্ট্রাক্ট মানে ওই স্ট্রাকচারটাকেই বলি হচ্ছে একটা গ্রুপ। আর রিংটা হচ্ছে সেই গ্রুপের মধ্যে যদি দুইটা অপারেশন থাকে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডট, দেন সেখানে আমরা দেখছিলাম যে সেখানেও কিছু এরকম প্রপার্টি আছে, সেগুলো সাপোর্ট করলে সেটাকে আমরা রিং বলি। তো ফিল্ড হচ্ছে আসলে এরকম দুইটা অপারেশনই থাকবে, আরেকটা অপারেশন আসবে না, তিনটা না, দুইটা অপারেশনই থাকবে, একটা সেট থাকবে। তবে রিং এর যে প্রপার্টি গুলো ছিল সেইগুলো এখানে আরেকটু স্ট্রঙ্গার হবে, আরো নতুন কিছু প্রপার্টি যুক্ত হবে। যেমন আমি কম্পারিজন করি বলি, যেমন আমাদের রিং এর বেলায় অ্যাসোসিয়েটিভিটি যেটা, সেটা ছিল শুধুমাত্র অ্যাসোসিয়েটিভিটি ফর অ্যাডিশন, ঠিক আছে। অর্থাৎ অ্যাডিশনের বেলায় অ্যাসোসিয়েটিভ হলেই হবে, মাল্টিপ্লিকেশনের বেলায় না হলেও সমস্যা নাই। বাট ফিল্ড হতে হলে দুই ক্ষেত্রেই, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন দুই ক্ষেত্রেই অ্যাসোসিয়েটিভিটি সাপোর্ট করতে হবে। একইভাবে কমিউটেটিভিটি, এটাও আমাদের রিং এর বেলায় শুধু অ্যাডিশনের ক্ষেত্রেই ছিল, বাট এখন ফিল্ডের বেলায় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও এই কমিউটেটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে। বা অ্যাবেলিয়ান প্রপার্টিও আমরা বলি এই জিনিসটাকে আমরা। কমিউটেটিভ যদি হয় তাহলে অর্থাৎ অর্ডার চেঞ্জ করে অপারেশন করলেও, মানে এ প্লাস বি, বি প্লাস এ করলেও যদি সেম রেজাল্ট পাওয়া যায়, অর্ডার যদি চেঞ্জ করা যায় অপারেশনের মধ্যে, তাহলে আমরা সেটাকে অ্যাবেলিয়ান প্রপার্টিও বলি বা অ্যাবেলিয়ান ফিল্ডও বলি, বা রিং যেটাই হোক। তো নেক্সট যেটা ছিল আইডেন্টিটি, সেখানেও ওখানে আমাদের আইডেন্টিটিটা শুধু অ্যাডিটিভ আইডেন্টিটি ছিল। তারপরে অ্যাডিটিভ ইনভার্স এই রিং এর বেলায় এই দুটা ছিল। এখন আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিও থাকবে এবং হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও থাকবে। তো
তো আইডিয়াগুলো আগের মতোই, যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির ক্ষেত্রে একটা এলিমেন্ট ওয়ান, এটাকে আমরা ওয়ান বলতেছি বা ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, সবসময় যে এটা ওয়ানই হবে তা না। তো ইউজুয়ালি আসলে আমাদের ওই যে ইন্টিজারের ক্ষেত্রে বা হচ্ছে কিউ যেটা আমাদের রেশনাল নাম্বার যে ফিল্ড, সেই কিউ এর বেলায় হচ্ছে ওয়ানটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসেবে কাজ করে, এই জন্য এটাকে ওয়ান দিয়ে ডিনোট করা হয়। তো এটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। এবং এটার প্রপার্টি হচ্ছে যে এটাকে তুমি যদি ওই মানে সেটের যে কোনো অন্য যে কোনো এলিমেন্টের সাথে গুণ করো তাহলে সেটাকে চেঞ্জ করবে না, ঠিক আছে। এ স্টার ওয়ান সমান সমান ওয়ান স্টার এ সমান সমান এ হবে ফর অল এ বিলংস টু এস। একইভাবে অ্যাডিটিভ ইনভার্স যেমন ছিল, যে যোগ করলে ওই অ্যাডিটিভ আইডেন্টিটিটা পাওয়া যাবে, প্রত্যেকটা এলিমেন্টেরই একটা বিপরীত এলিমেন্ট থাকবে, যেন ওই দুজনকে যোগ করলে অ্যাডিটিভ আইডেন্টিটি জিরো যেটা সেটা তৈরি হয়। তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ক্ষেত্রেও আইডিয়াটা সেরকম, তবে একটা কন্ডিশন আছে যে ওই এলিমেন্টটা সব এলিমেন্টেরই থাকবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, শুধু একটা এলিমেন্টের থাকবে না, সেটা হচ্ছে যেটা হলো ওই সেটের অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা, অর্থাৎ জিরো যেটা, ঠিক আছে। জিরোটা হচ্ছে ওই সেটের অ্যাডিটিভ আইডেন্টিটি। এই জিরো যে এলিমেন্টটা সেইটা ছাড়া, অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা ছাড়া বাকি যত এলিমেন্ট আছে সবারই একটা ইনভার্স থাকবে, ঠিক আছে। তো এবং এই ইনভার্সটা ওই এলিমেন্টের সাথে গুণ করলে তুমি যে অর্ডারই করো না কেন তুমি তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা পাবা, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটিভিটি এটা রিং এর বেলাতেও ছিল, সো এটা নতুন কিছু না। তো তাহলে আমরা দেখলাম যে এই ফিল্ডের বেলায় জাস্ট মাল্টিপ্লিকেশনের বেলাতে কতগুলো এক্সট্রা মানে কন্ডিশন যুক্ত হয়েছে, ঠিক আছে, যে কন্ডিশনগুলো রিং এর বেলায় ছিল না। তো এখানে ইন শর্ট মানে আমরা পুরো সবগুলো প্রপার্টি যদি না বলে জাস্ট শর্টে বলতে চাই, তাহলে তুমি এভাবে বলতে পারো যে একটা ফিল্ড হলো একটা সেট যার সকল এলিমেন্ট যতগুলো এলিমেন্ট আছে সবাই মিলে একটা অ্যাবেলিয়ান গ্রুপ অর্থাৎ কমিউটেটিভ গ্রুপ তৈরি করবে আন্ডার দ্য অপারেশন অ্যাডিশনের আন্ডারে সবাই একটা কমিউটেটিভ গ্রুপ তৈরি করবে। গ্রুপ তৈরি করা মানেই হচ্ছে অলরেডি ওই গ্রুপের অপারেশন গুলো প্রপার্টি গুলো স্যাটিসফাই করতে হবে, গ্রুপের যে ল গুলো, ঠিক আছে। আর হচ্ছে এর যে নন জিরো এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ এই ফিল্ডের নন জিরো এলিমেন্ট বলতে যে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা ছাড়া বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশনের আন্ডারে একটা অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে। আর নেক্সট আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশনটা অ্যাডিশনের উপরে ডিস্ট্রিবিউট করা যাবে। তো ইন শর্ট এটাই হচ্ছে ফিল্ডের সংজ্ঞা। একেবারে সবচেয়ে কমন যে ফিল্ডের উদাহরণ আমরা দিতে পারি সেটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বারের যে সেট কিউ, ঠিক আছে। কিউ এবং সাথে অপারেশন হচ্ছে প্লাস আর গুণ, মাল্টিপ্লিকেশন এডিশন আর মাল্টিপ্লিকেশন, যেটা আমাদের ইউজুয়াল দুইটা নাম্বারের এডিশন এবং মাল্টিপ্লিকেশন যেটা সেটা আর কি। তো এইটা তুমি চিন্তা করে দেখো যে এই কিউ যেটা এটা কিন্তু আসলে একটা ফিল্ড ফর্ম করে, কারণ তুমি রেশনাল নাম্বারের যে কোনো দুইটা নাম্বারকে কিন্তু এই সবগুলো প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে, এবং কিউ এর মধ্যে শুধুমাত্র জিরো ছাড়া আর সবারই কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, এক্সিস্ট করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি চিন্তা করো জেড, জেড কিন্তু আসলে রিং ফর্ম করে, আমরা দেখছিলাম জেড একটা রিং হয়, বাট জেড কিন্তু ফিল্ড হয় না, কারণ হচ্ছে জেড এর মধ্যে আমরা জানি যে জেড এর মধ্যে হচ্ছে আমাদের কি সবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে না, যেটার মধ্যে সাপোজ ধরো যেটার মধ্যে 2 আছে, ঠিক আছে, 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো হচ্ছে হাফ, হাফ তো জেড এর মধ্যে নাই, তার মানে 2 এর তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, ঠিক আছে। সো এই জন্য জেডটা হচ্ছে রিং ফর্ম করে কিন্তু ফিল্ড না। তো এখন আমরা দেখবো তাহলে এই ফিল্ড থেকে এখন আমরা কোয়াড্রেটিক ফিল্ডে যাব, যে হোয়াট ইজ কোয়াড্রেটিক ফিল্ড। দুনিয়াতে ফিল্ডের অসংখ্য ফিল্ড হতে পারে, তোমার ফিল্ড হওয়ার জন্য মানে সেটা যে শুধু নাম্বারের সেটই হতে হবে এরকম কোনো ব্যাপার না, যে কোনো সেট যদি তার উপরে দুইটা অপারেশন তুমি ডিফাইন করতে পারো এই সবগুলো অনুযায়ী, তাহলেই সেটাকে তুমি ফিল্ড বলতে পারবা, ঠিক আছে। তো ফিল্ড আসলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা জেনারেলাইজড কনসেপ্ট। তো এখন আমরা হচ্ছে কোয়াড্রেটিক ফিল্ড কি জিনিস সেটা একটু দেখি। এখানে হচ্ছে আমি ওই যে বললাম যে স্টার্কের বই থেকে আমি হচ্ছে যেটা তোমাদের বুঝতে হয়তো সহজ হবে সেই কনসেপ্ট থেকে বলতেছি, তবে ইন জেনারেলি কোয়াড্রেটিক ফিল্ড এটা আসলে অ্যালজেব্রাইক নাম্বার থিওরি, অ্যালজেব্রাইক নাম্বার থেকে আসতেছে, অ্যালজেব্রাইক নাম্বার ফিল্ড বলি আমরা, অ্যালজেব্রাইক নাম্বার ফিল্ড। তো সেটা হচ্ছে ওই যে জাকরাম্যানের বইটা দেখলে ওখানে তুমি ওইভাবে পাবা। এখন এখানে আমরা আগে ডেফিনেশনটা দিই। কোয়াড্রেটিক ফিল্ড বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আমরা যদি এই কিউ এর যে এলিমেন্ট গুলো আছে, চিন্তা করো যে কিউ এর মধ্যে কিন্তু কোনো রেশনাল নাম্বার ছাড়া ইরেশনাল নাম্বার তো নাই, তাই না। আমরা কিউ সেটটাকে তো আমরা কিভাবে লিখি মনে আছে তো, যে পি বাই কিউ সাচ দ্যাট পি কিউ হচ্ছে সরি কিউ নট ইকুয়ালস টু 1,
সরি নট ইকুয়ালস টু 0, আর পি কিউ এর মধ্যে সহমৌলিক, সহমৌলিক না হলেও অসুবিধা নাই, কারণ কাটাকাটি করে আবার সহমৌলিক করা যাবে, অসুবিধা নাই। তো এটা হচ্ছে এবং এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, মানে রেশনাল যত নাম্বারকে রেশিও আকারে প্রকাশ করা যায় এই ধরনের সব নাম্বারই কিউ এর মধ্যে থাকবে। সো ইন্টিজার গুলো থাকবে, কারণ কিউ এর ভ্যালু যদি 1 হয়ে যায় তখন আমরা ইন্টিজার গুলো পাবো। সো দ্যাট মিনস জেড ইজ এ সাবসেট অফ কিউ, এটাও আমরা জানি। তো কিউ এর মধ্যে সকল ইন্টিজারও আছে, সাথে সকল রেশনাল নাম্বার, মানে ফ্র্যাকশন যেগুলো সেগুলো আছে, কিন্তু কিউ এর মধ্যে কোনো ইরেশনাল নাম্বার নাই, লাইক √2 √3 এগুলো কিন্তু কিউ এর মধ্যে ছিল না। তো কিউটা কিন্তু আমরা দেখছি অলরেডি, কিউ ইজ আ ফিল্ড, এটা আমরা বললাম একটু আগে। তো এখন এটা যেটা করছে যে ওরা চিন্তা করলো যে আচ্ছা কিউ এর মধ্যে √2 √3 এই নাম্বার গুলো নাই, একইভাবে পাই বা ই এই যে নাম্বার গুলো এগুলোও নাই, বাট এই কিউ ফিল্ডটাকে আরেকটু এক্সটেন্ড করা যায় কিনা, অর্থাৎ আমি এই কিউ এর মধ্যে যে রেশনাল নাম্বার গুলো আছে সব, সেগুলোর সাথে আরো কিছু নাম্বার আমি অ্যাড করব যেগুলো এটার মধ্যে নাই, বাট তারপরও যেন কিউটা একটা ফিল্ড হিসেবেই থাকে, ঠিক আছে। এবং আসলে এই কনসেপ্টটা বেসিক্যালি আসছে পলিনোমিয়ালের সলিউশন থেকে। চিন্তা করে দেখো যে আমরা তো তোমার পলিনোমিয়াল পড়ছো, যে কোনো পলিনোমিয়াল সলভ করলে আমরা কিন্তু এক্স এর একটা ভ্যালু পাই, তাই না? তো সাপোজ ধরো একটা যদি হচ্ছে এক্স, মানে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 একটা লিনিয়ার পলিনোমিয়ালের কথা চিন্তা করি, তাহলে সেটা সলভ করলে এক্স এর একটা ভ্যালু আসবে -b/a। এখন আমি এখান থেকে চিন্তা করো যে এই এ আর বি এর ভ্যালু যদি চেঞ্জ করি আমি, অর্থাৎ এক একবার এক একটা দিই, তাহলে কিন্তু এক্স এর ভ্যালু এক একবার এক একটা পাবো। তো এরকম দুনিয়াতে যত মানে এ বি আছে রেশনাল, ঠিক আছে, ইন্টিজার, ঠিক আছে, সেগুলো যদি আমি এখানে ইনপুট করি, তাহলে একটু চিন্তা করে দেখো তো আসলে এটা থেকে যেহেতু এটা পাওয়া যায়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -b/a, এইখানে বি আর এ এর ভ্যালু গুলো ভ্যারি করে আমি আসলে দুনিয়ার সব রেশনাল নাম্বার কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো, তাই না? সব রেশনাল নাম্বারই আসলে এরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অন্যভাবে যদি বলি। তো অর্থাৎ সকল পলিনোমিয়াল, এই এরকম যত পলিনোমিয়াল আছে যেগুলো এ বি হচ্ছে ইন্টিজার, সেগুলোকে আমি যদি সলভ করে সেগুলোর সেট নিতে পারি, তাহলে আমি রেশনাল নাম্বারের সেট পেয়ে যাব, ঠিক আছে। এবং এখান থেকে ইন্টিজারও পাবো, এর ভ্যালু যদি আমার ইন্টিজার 1 হয়ে যায়, তাহলে এক্স প্লাস বি সমান সমান যদি 0 হয়ে যায়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -b। এখন বি এর ভ্যালু আমি চেঞ্জ করে তো এখান থেকে ইন্টিজার গুলো তৈরি করতে পারবো। তার মানে এই যে লিনিয়ার যে সিঙ্গেল পলিনোমিয়াল ইকুয়েশন, এটা থেকে লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আমি হচ্ছে রেশনাল নাম্বার গুলো পাচ্ছি। তো একইভাবে এই যে √2 √3 এগুলো কিন্তু আসলে যেমন ধরো যদি আমি ধরে নেই x² - 2 = 0, এটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটাকে সলভ করলে কিন্তু আমরা পেয়ে যাব +-√2, ঠিক আছে। দ্যাট মিনস এই যে +√2 -√2 এই নাম্বার গুলো তাহলে আমরা তৈরি করতে পারতেছি, পলিনোমিয়াল ইকুয়েশন থেকে সলভ করে আনতে পারতেছি। তো এরকম যত ইরেশনাল নাম্বার আছে √2 √3, বা ধরো তুমি যদি এটা পেতে চাও যে 5th root of 3, তাহলে তাতেও সমস্যা নাই, যে x⁵ - 3 = 0, তাহলে এখান থেকেও তো আমরা x কি 5th root of 3 পেয়ে যাবো, তাই না? তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পলিনোমিয়াল ইকুয়েশনের সলিউশন হিসেবেই আসলে দেখলো যে কিছু কিছু নাম্বারকে পলিনোমিয়াল মানে ইকুয়েশনের সলিউশন হিসেবে আসলে এক্সপ্রেস করা যায় না। আমি যদি পলিনোমিয়ালটাকে ওভার দ্য ফিল্ড কিউ চিন্তা করি, আমি তোমাদেরকে হয়তো ফার্স্ট ইয়ারে পড়াইছিলাম যে পলিনোমিয়াল আমরা ইন্টিজার পলিনোমিয়াল বলি বা রেশনাল পলিনোমিয়াল বলি, অর্থাৎ কোন একটা পলিনোমিয়াল সেকেন্ড ডিগ্রি দিয়ে বোঝাই যে ax² + bx + c, এটা যদি হচ্ছে একটা এটা যদি একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল হয়, যেখানে এ বি সি যদি ইন্টিজার হয় সবগুলো, তাহলে এটাকে আমরা বলি যে ইট ইজ আ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ওভার দ্য ফিল্ড জেড, ঠিক আছে। এবিসি এর ভ্যালু আমি জানি না, বাট এই পলিনোমিয়াল ইকুয়েশনটা এটা হচ্ছে ওভার দ্য ফিল্ড জেড বা ইন্টিজার পলিনোমিয়ালও বলে থাকি। আর যদি এগুলো সব রেশনাল নাম্বার হয়, যে এ বি সি এগুলো সব রেশনাল নাম্বার হবে, তাহলে পলিনোমিয়াল ওভার দ্য ফিল্ড কিউ। আর যদি এগুলো যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওভার দ্য ফিল্ড আর, ঠিক আছে। বা এগুলো কমপ্লেক্স নাম্বারের উপরেও হতে পারে, তখন ওভার দ্য ফিল্ড সি হবে। তো যাই হোক, তো এই আমরা যদি এই ধরনের পলিনোমিয়াল গুলো চিন্তা করি, সকল পলিনোমিয়াল, এখানে একটা ব্যাপার যেটা হয় যে তুমি যদি সকল পলিনোমিয়ালটাকে ওভার দ্য ফিল্ড কিউ চিন্তা করো, তাহলে এরকম কিছু নাম্বার আছে যেগুলোকে আসলে এরকম কোনো পলিনোমিয়ালেরই সলিউশন হিসেবে পাওয়া সম্ভব না। যেমন ধরো পাই বা হচ্ছে ই, এই যে নাম্বারগুলো, এগুলোকে আসলে অসম্ভব, এগুলোকে কখনোই তুমি কোনো পলিনোমিয়ালের সলিউশন হিসেবে পাবা না। যত ডিগ্রি তুমি চিন্তা করো, কোনো ডিগ্রি পলিনোমিয়ালের, যে পলিনোমিয়ালটা ওভার দ্য ফিল্ড কিউ আছে,
ঠিক আছে, সেটার সলিউশন হিসেবে লিখতে পারবা না এই পাই এবং ই কে। ঠিক আছে, এই জন্য এই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। ট্রান্সেন্ডেন্স কথাটার বাংলা মিনিং মানে অনেকটা হয়তো এরকম যে, মানে আমি ঠিক শিওর জানি না, বাট অনেকটা এরকম হতে পারে যে যেটা হচ্ছে সকল মানে চিন্তাধারা বা হচ্ছে তোমার কি বলবো কনসিভ করার অ্যাবিলিটি, ঠিক আছে, কনসেপশন বা সেই জিনিসগুলোকে অতিক্রম করে যায়। ঠিক আছে, তো এরকম কিছু একটা হবে। তো ট্রান্সেন্ডেন্টাল নাম্বার মানে এই নাম্বারগুলোকে আসলে আমি পলিনোমিয়ালের সলিউশন হিসেবে লিখতে পারি না। তো কিন্তু যেমন ধরো √2 বা √3 এগুলোও কিন্তু ইরেশনাল নাম্বার, বাট এগুলোকে পলিনোমিয়ালের সলিউশন হিসেবে লেখা যেতে পারে। একটু আগে আমি লিখে দেখালাম √2 কে। তো এই যে যেই নাম্বারগুলোকে আসলে পলিনোমিয়ালের সলিউশন হিসেবে পাওয়া যায় সেগুলোকে আমরা অ্যালজেব্রাইক নাম্বার নাম দিছি, যেহেতু অ্যালজেব্রা থেকে আসতেছে। পলিনোমিয়াল হচ্ছে সাম কাইন্ড অফ অ্যালজেব্রা, বুঝতেই পারতেছো। তো অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাইক ইকুয়েশন সলভ করে যেহেতু আমরা পাচ্ছি সেই জন্য সেগুলোকে অ্যালজেব্রাইক নাম্বার বলি। আর যেইগুলোকে এরকম অ্যালজেব্রাইক কোনো পলিনোমিয়াল ইকুয়েশন বা সলভ করে পাওয়া যায় না সেগুলোকে আমরা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলি। তো এগুলো আসলে অ্যালজেব্রাইক নাম্বার বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার লিখে সার্চ করলে বা এই বইতেও পাবা, বিশেষ করে জাকারম্যানের বইতে। সো ওখানে থেকে আর একটু দেখে নিতে পারো। তো এখন আমরা ওই সাইড থেকে ওই অ্যাঙ্গেল থেকে না বলে আমি সহজে যেটা বলতেছি যে দেখা যায় যে এই অ্যালজেব্রাইক নাম্বারগুলো সেগুলোর মধ্যে রেশনালও আছে ইরেশনালও আছে, এই নাম্বারগুলো মিলে আসলে একটা ফিল্ড তৈরি করে এই অ্যালজেব্রাইক নাম্বারগুলো। তো এখন অ্যালজেব্রাইক নাম্বারগুলো সেটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকে আসতে পারে, থার্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকে আসতে পারে, তাই না? তো যদি এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আসে তখন সেটাকে আমরা কোয়াড্রেটিক ফিল্ড বলি। এটা হচ্ছে পলিনোমিয়ালের দিক থেকে যদি আসি। আর এখানে আমি যেটা যেভাবে বুঝাইছি সেটা হচ্ছে যে ধরে নাও তোমার ডি হচ্ছে একটা ফিক্সড রেশনাল নাম্বার, যেটা হচ্ছে নট দ্য স্কোয়ার অফ এ রেশনাল নাম্বার ইটসেলফ। মানে ডি একটা স্কোয়ার ফ্রি ইন্টিজার, অর্থাৎ এটাকে তুমি যদি স্কোয়ার রুট করো তাহলে একটা পূর্ণ সংখ্যা হবে না, এটা একটা ইরেশনাল নাম্বার হবে। যেহেতু এটা নিজে কোনো রেশনাল নাম্বারের বা কোনো রেশনাল নাম্বারও হবে না, এটার লাইক ধরো 4/, যদি 9 হয় তাহলে এটাকে স্কোয়ার রুট করলে তো হচ্ছে তুমি 2/3 পেয়ে যাচ্ছ, একটা রেশনাল নাম্বার পেয়ে যাচ্ছ। সো ওরকমও হবে না, অর্থাৎ এটা সোজা কথায় এটার স্কোয়ার রুট একটা ইরেশনাল নাম্বার হবে। সেই ক্ষেত্রে আমরা কিউ√ডি, এই যে সিম্বলটা আছে কিউ√ডি, এটা দিয়ে আমরা ডিনোট করি হচ্ছে সেই সকল নাম্বারের সেট যাদের জেনারেল ফর্মটা হচ্ছে a+b√d এই ফর্মের। অর্থাৎ এই √ডিটাকে একটা আরেকটা নাম্বার বি দিয়ে গুণ করব এবং তার সাথে আরেকটা নাম্বার এ যোগ করব। তাহলে a+b√d এই ফর্মে তুমি যত নাম্বার তৈরি করতে পারো যেখানে এ আর বি হচ্ছে ভ্যারি করবে। √ডিটা ফিক্সড, আমার ডিটা আমি আগে থেকে ফিক্সড করে নিছি যে এটা কোনো একটা রেশনাল নাম্বার যেটা হচ্ছে স্কোয়ার না, স্কোয়ার ফ্রি। তো এইটা ফিক্স থাকবে আর এ আর বিটাকে আমি শুধু ভ্যারি করতে থাকবো। তো শর্ত হচ্ছে এ বি হবে আরবিট্রারি রেশনাল নাম্বারস, অর্থাৎ এ আর বিটা কিউ থেকে আসতে হবে অবভিয়াসলি। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ত, আর কোনো শর্ত নাই। তো এই যদি এইভাবে তুমি যত নাম্বার তৈরি করতে পারবা এইভাবে কম্বিনেশন করে এ বি এর ভ্যালুগুলো চেঞ্জ করে এই সকল নাম্বারের সেটটাকে আমরা হচ্ছে কিউ√ডি এভাবে সিম্বলাইজ করি, এবং এই সেটটা আসলে একটা ফিল্ড ফর্ম করে আন্ডার দ্য ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস। আমরা যেভাবে নাম্বার অ্যাড এবং মাল্টিপ্লাই করে অভ্যস্ত সেইভাবে, এবং এই ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেটিক ফিল্ড। এটা হচ্ছে অন্যভাবে ডিফাইন করলাম, এটাকে আমরা কোয়াড্রেটিক ফিল্ড বলি। এটা হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হতে পারে। এখন দেখো তাহলে আমাদের অরিজিনাল যে কিউ সেটার সাথে এটার পার্থক্যটা কি। এই কিউ√ডি এর পার্থক্যটা হচ্ছে যে কিউ√ডি এর মধ্যে অনেক ইরেশনাল নাম্বারও আছে। কিউ√ডি যেটা সেটার মধ্যে অনেক ইরেশনাল নাম্বারও কিন্তু থাকবে। যে ফর এক্সাম্পল আমি যদি ধরো এ এর ভ্যালু দেই হচ্ছে 0 আর এটার ভ্যালু দেই 1, আর ডি সাপোজ ধরো ডি হচ্ছে, আমি সবচেয়ে সহজটাই নিলাম যে ডি হচ্ছে 2, তাহলে স্কোয়ার রুট অফ 2 এটা তো একটা ইরেশনাল নাম্বার। সো ডি আমার ভ্যালিড চয়েস, এবং এটা এ এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 1 ধরলে তাহলে √2 একটা নাম্বার যেটা হচ্ছে কিউ√, এখানে আমরা তখন কিউ√2 লিখবো, অর্থাৎ কোয়াড্রেটিক ফিল্ড অফ √2। তো এইটাকে এই এই যে ফিল্ডটা সেটার মধ্যে কিন্তু √2 নাম্বারটা থাকে আছে এই সেটের মধ্যে, বাট এই কিউ এর মধ্যে কিন্তু √2 ছিল না, কারণ √2 যেহেতু ইরেশনাল, সো কিউ এর মধ্যে থাকবে না। তার মানে বুঝতেই পারতেছো যে কিছু কিউ এর মধ্যে সব রেশনাল থাকবে কিন্তু এই কিউ√2 এর মধ্যে ইরেশনালও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সকল রেশনাল নাম্বারগুলো কি কিউ√2 এর মধ্যে থাকবে? এটা অবভিয়াসলি থাকবে, বুঝতেই পারতেছো, কারণ আমি যদি বিটাকে যদি 0 করে দেই, যে এখানে যদি বিটাকে আমি 0 ধরি সব সময়,
আর এটাকে যদি ভ্যারি করতে থাকি, এ যেহেতু আমার রেশনাল নাম্বার থেকে আসবে, তাহলে এটাকে আমি ইচ্ছা মতো দুনিয়ার যত রেশনাল নাম্বার আছে এক একবার এক একটা ধরে নিয়ে আমি হচ্ছে সকল রেশনাল নাম্বার কি তাহলে এই ফর্মে লিখতে পারবো, বি এর ভ্যালু অলওয়েজ 0। সো সুতরাং সকল রেশনাল নাম্বারই কিন্তু কিউ রুট 2 এর মধ্যে আছে। তার মানে বুঝতেই পারতেছো যে কিউ, দিস ইজ আ সাবসেট অফ কিউ রুট ডি। ডি এর ভ্যালু তোমার যেটাই হোক না কেন, যে কোনো ডি এর জন্যই এই কিউ অলওয়েজ কিউ রুট ডি এর কোয়াড্রেটিক ফিল্টার সাবসেট হবে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখি যে এখানে ডি এর ভ্যালুগুলো আসলে কি কি হতে পারবে বা না পারবে। অলরেডি আমরা বলছি ডি এর ভ্যালুগুলো শুধু হচ্ছে কন্ডিশন হচ্ছে যে এটা কোনো রেশনাল নাম্বারের স্কোয়ার হতে পারবে না, স্কোয়ার ফ্রি হতে হবে। আর যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে সেটাকে আমরা রিয়েল কোয়াড্রেটিক ফিল্ড বলি, আর যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 হলেও কোনো অসুবিধা নাই, সেটাও হতে পারে। লাইক ধরো -1 হতে পারে বা -3 হতে পারে, -2 হতে পারে, হোয়াট এভার, এগুলো তো স্কোয়ার রুট কোনো স্কোয়ার নাম্বারের রেশনাল নাম্বারের স্কোয়ার নাই, -2 -1 -3 এই নাম্বারগুলো। সো লেস দেন 0 হলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কমপ্লেক্স কোয়াড্রেটিক ফিল্ড বা ইমাজিনারি কোয়াড্রেটিক ফিল্ড। তো তখন দেখো ওখানে শুধু আরেকটা ব্যাপার যে আমি চাইলে যেমন ধরো 1 + 2 √3 এই নাম্বারটা কোথায় থাকবে বলো, এই নাম্বারটা হচ্ছে কিউ √3 তে থাকবে, তাই না? তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ সেটটা, কিউ রুট ডি এর সেট গুলো, এগুলো হচ্ছে এক একটা প্রত্যেকটা যে কোনো ডি এর জন্যই এগুলো আসলে আমাদের কিউ সেটের চেয়ে বড় এক্সট্রা কিছু নাম্বার এগুলো কন্টেইন করে, বাট এগুলো ফিল্ড তৈরি করে, ঠিক আছে। এগুলো কিউ এর মতো ফিল্ড তৈরি করে, অর্থাৎ এই ফিল্ডের যে শর্তগুলো ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, এই যে বাকি যেগুলো আছে সবগুলোই এরা হচ্ছে স্যাটিসফাই করে। আচ্ছা, তো এখন এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 3 + 4 √2 5, 3/2 √2 -√2 -6 √32 আর মেম্বার্স অফ কিউ √2। এখানে আমার ধারণা এগুলো কোনোটাই তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। √32টা কিভাবে এটার মেম্বার সেটা যদি একটু দেখাই, তাহলে আমরা লিখতে পারি 32 সমান সমান কি লেখা যায়, 16 × 2, তার মানে হচ্ছে 4 √2। তাহলে 4 √2 মানে হচ্ছে কি 0 + 4 × √2। তাহলে যে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি, তার মানে a + b √2 ফর্মে আছে। তো a + b √2 ফর্মে থাকা মানে তো হচ্ছে এই যে কিউ √2 তে থাকা। কিউ √2 এর যে কোনো ইন জেনারেল যে কোনো এলিমেন্টের ফর্ম হবে a + b √2 এই ফর্মের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে √32 এটাও আসলে কিউ √2 এর মেম্বার, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যে কোশ্চেনটা যে সাবসেট, হ্যাঁ এটা তো অলরেডি আমি ব্যাখ্যা করে দিলাম যে সাবসেট হবে এবং কেন হবে সেটাও ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। তো নেক্সট যেটা আসতেছে যে হোয়াট হ্যাপেন্স টু কিউ রুট ডি when d is the square of a rational number। ডিটা যদি আমরা বলে দিছি ডিটা রেশনাল নাম্বারের স্কোয়ার হতে পারবে না, যদি রেশনাল নাম্বারের স্কোয়ার হয় তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তখন আসলে তুমি নতুন কোনো সেট পাবা না, ঠিক আছে। কারণ ধরো ডি ইজ ইকুয়াল টু, যদি তুমি 4 নাও তাহলে √4, তার মানে √4 তো 2। তো তার মানে আমাদের a + b, এই যে রুট ডি যেটা, সেটা আসলে কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে a + b, আর রুট ডি, ডি এর ভ্যালু যেহেতু 4 তার মানে রুট ডি এর ভ্যালু হচ্ছে 2, তার মানে a + 2b, যেখানে এ বি দুটোই আসবে হচ্ছে রেশনাল নাম্বার থেকে। তো দুইটা রেশনাল নাম্বারকে আমি যদি লিনিয়ার কম্বিনেশন করি তাহলে আলটিমেটলি আর একটা রেশনাল নাম্বার পাবো। তার মানে হচ্ছে আমাদের ওই কিউ সেটটার যে নাম্বারগুলো আছে সেগুলোই আসলে এখান থেকে জেনারেট হবে, নতুন কিছু আর আসবে না, কোনো ইরেশনাল নাম্বার আর তৈরি হবে না। তো এই কারণেই সমস্যা যে ডিটা যদি স্কোয়ার অফ এ রেশনাল নাম্বার হয়ে যায়, ফর এক্সাম্পল যদি 4/9ও হইতো তাহলেও সমস্যা হইতো, √4/9 হতো 2/3, এটাও একটা রেশনাল নাম্বার, এখানে তো আর কোনো ইরেশনাল আর কিছু নাই। তখন হইতো a + b × 2/3। তো ওখানেও আমরা আসলে রেশনাল নাম্বার গুলোই পাইতাম, ঠিক আছে। সো এই কারণে আমরা হচ্ছে ডিটাকে স্কোয়ার ফ্রি ইন্টিজার ধরবো, ডিটাকে আমরা স্কোয়ার ধরতেছি না কোনো, তাহলে আমরা আসলে কোনো এক্সটেনশন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যেটা এখন অবভিয়াসলি কিছু থিওরেম আসবে, থিওরেম ছাড়া তো নাম্বার থিওরি আসলে অচল। সো থিওরেম 66 আমাদের আগের স্লাইডে সম্ভবত 65 পর্যন্ত ছিল, তাহলে 66 যেটা বলতেছে যদি একটা কোয়াড্রেটিক ফিল্ড তোমার কিউ অফ ডি যে কোনো, এখানে কিন্তু দেখো আমরা কোয়াড্রেটিক ফিল্ড কতগুলো তৈরি করতে পারবো আসলে, মানে ডি এর ভ্যালু চেঞ্জ করে তুমি অসংখ্য কোয়াড্রেটিক ফিল্ড তৈরি করতে পারো, তাই না? তো যে কোনো কোয়াড্রেটিক ফিল্ড হোক না কেন, এই কোয়াড্রেটিক ফিল্ডের দুইটা নাম্বার ইকুয়াল হবে যদি এবং কেবল যদি তাদের এই যে এই পার্টটা, অর্থাৎ
প্লাসের আগে যে পার্টটা, এই পার্টটা যদি ইকুয়াল হয় এবং এই রুট ওভার এর সাথে যে কোফিশিয়েন্টটা বি এবং ই এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে শুধুমাত্র ইকুয়াল হবে। আর এই একটা কোয়াড্রেটিক ফিল্ডে কোনো একটা নাম্বার 0 হবে যদি এবং কেবল যদি এই এ এবং বি উভয় যদি 0 হয়। ঠিক আছে, তো এইগুলোর প্রুফ আসলে খুবই ছোট ছোট এবং ট্রিভিয়াল, এগুলো তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবা, আমি 100% শিওর যদি কেয়ারফুলি মনোযোগ দিয়ে পড়ো। সো এখানে যে পেজ নাম্বার দেওয়া আছে নিজেরা একটু কষ্ট করে পড়ে নিবা, যদি তারপরও কারো সমস্যা হয় তাহলে গুগল ক্লাসরুমে অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবা। তবে আমার ধারণা এত ছোট ছোট প্রুফ এবং ট্রিভিয়াল প্রুফে তোমাদের সমস্যা হওয়ার কথা না। নেক্সট যেটা থিওরেম 67, এটাও খুবই মানে ট্রিভিয়াল একটা প্রুফ। এখানে হচ্ছে যে আমাকে ওই যে দেখাতে হবে যে তুমি যদি যে কোনো দুইটা কোয়াড্রেটিক ফিল্ডের দুইটা নাম্বার এ আলফা এবং বিটা দেওয়া থাকে তাহলে তাদেরকে যোগ করলে বা বিয়োগ করলে বা গুণ করলে বা ভাগ করলে, যেখানে অবভিয়াসলি ভাগ করার ক্ষেত্রে হচ্ছে বিটাটা নন জিরো হইতে হবে, কারণ জিরো হলে তো আমি ভাগ করতে পারবো না, আনডিফাইন্ড হবে। তো এই চারটা অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ওই কিউ অফ ডি এর মধ্যেই থাকবে, রুট ডি এর মধ্যেই থাকবে। এটা আসলে যে এটা যে একটা ফিল্ড, এটার একটা প্রপার্টি, যে ফিল্ড হতে হতে হলে তো বাইনারি অপারেশন মানে ক্লোজার থাকতেই হবে। ঠিক আছে, তো একটা প্রপার্টি প্রুফ করতে দিছে, এটা 260 পেজে আছে স্টার্কের বইয়ের। সো এটাও খুবই ইজি, নিজেরা দেখবা। নেক্সট যেটা আসতেছে, আচ্ছা নেক্সট এখন আমরা আরেকটু অ্যানালাইসিস করি, যে দেখাতে বলছে কিউ রুট ওভার 2/3 অ্যান্ড কিউ রুট ওভার 6, অর্থাৎ এই কোয়াড্রেটিক ফিল্ড এবং এই কোয়াড্রেটিক ফিল্ড এই দুইটা কনসিস্ট অফ এক্স্যাক্টলি দ্য সেম নাম্বারস। এই দুইটা কোয়াড্রেটিক ফিল্ড একই নাম্বার দ্বারা তৈরি, অর্থাৎ এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তো তার মানে আমাকে কি করতে হবে, যে দেখাতে হবে যে আমি যদি যে কোনো এই সেটের যে কোনো একটা এলিমেন্ট নেই, এই সেটের যে কোনো একটা এলিমেন্ট নেই তাহলে সেটা আসলে এই সেটেও আছে সেটা দেখাতে হবে, অথবা ভাইস ভার্সা, যে এই সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট যদি নেই তাহলে এই সেটের মধ্যেও সেটা থাকবে। ঠিক আছে, তো আমি সাপোজ প্রথমে ধরে নিলাম যে আলফা বিলংস টু কিউ স্কোয়ার রুট অফ 2/3, সরি, ওকে, স্কোয়ার রুট অফ 2/3 এর মধ্যে আলফাটা আছে। ঠিক আছে, আলফা একটা কোয়াড্রেটিক নাম্বার যেটা হচ্ছে এই কোয়াড্রেটিক ফিল্ডে আছে। তো তাহলে এটাকে আমরা আলফা যেহেতু এই ফিল্ডের মধ্যে আছে তো অবভিয়াসলি আলফা সমান সমান কি লিখতে পারবো, এ প্লাস বি তারপরে কি এই রুট ওভার 2/3, তাই না, বাই ডেফিনেশন, যেহেতু কিউ রুট 2/3 এর সকল যে কোনো নাম্বারই এই ফর্মের হতে হবে। তাহলে এখন এটাকে একটু আমরা মডিফাই করি, এ প্লাস বি, এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো 2 × 3 ডিভাইডেড বাই হ্যাঁ 3 × 3, ঠিক আছে, বা অন্য কথায় লিখলে 9 লিখে দিই একেবারে সরাসরি, উপরে নিচে 3 দিয়ে গুণ করলাম আর কি জাস্ট, তাহলে এ প্লাস বি, তাহলে 9টাকে স্কোয়ার রুট করে বাইরে নিয়ে আসলে কি হবে, b/3 হয়ে গেল। আর স্কোয়ার রুট অফ, এখানে 9 তো বাইরে চলে নিয়ে গেলাম, রুটের বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে জাস্ট 2 × 3, দ্যাট মিনস 6। তাহলে দেখো এখন এই b/3, বি যেহেতু একটা রেশনাল নাম্বার তাহলে b/3টাও একটা রেশনাল নাম্বার, তাই না? তাহলে আমি এটাকে এ প্লাস এই b/3টাকে ধরো আমি বললাম হচ্ছে সি রুট 6, যেখানে এও হচ্ছে একটা রেশনাল নাম্বার আর সিটাও হচ্ছে একটা রেশনাল নাম্বার। তার মানে আমাদের এইটাই তো আসলে এই কিউ রুট ওভার 6 যেটা কোয়াড্রেটিক ফিল্ড রুট 6, এটা যেটা সেটার মানে জেনারেল ফর্ম, তাই না? এখান থেকে এইটার যে কোনো এলিমেন্টই এই ফর্মের হওয়া লাগবে। সুতরাং আমরা এখান থেকে একটা এলিমেন্ট নিলাম এবং দেখালাম যে সেটা হচ্ছে আসলে আমরা এই এইটার ফর্মেও লিখতে পারবো। একইভাবে তুমি এখান থেকে যদি একটা এলিমেন্ট নাও দেন একটু এদিক সেদিক করে স্কোয়ার রুটের মধ্যে একটু এদিক সেদিক করে তুমি দেখাতে পারবা যে সেটা আসলে আবার এই ফর্মে লেখা যাবে। ঠিক আছে, এদিক থেকে এদিকেও আনা যাবে। সো অবভিয়াসলি প্রমাণ হয়ে গেল যে দুইটা সেট আসলে একই জিনিস ডিনোট করে। উল্টা সাইডটা নিজেরা করবা, যে কিউ রুট 6 এর মধ্যে একটা ধরে নিবা, যেহেতু এটা করে দিছি ওটা তো পারবাই আসলে। ওকে, একইভাবে নেক্সট আরেকটা কোশ্চেন আছে, কিউ রুট ওভার 12 সমান সমান হচ্ছে কিউ রুট 3, ঠিক আছে, এটা দেখাতে হবে কোয়াড্রেটিক ফিল্ড এই দুটা সমান। তো এটার ক্ষেত্রেও আমি জাস্ট দেখাই যে রুট 12 যেটা এটার যদি যে কোনো এলিমেন্ট নিলে কি হবে, এ প্লাস বি রুট 12, এবং সেখান থেকে তুমি লিখতে পারবা এ প্লাস বি, আর রুট 12টাকে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 3, স্কোয়ার রুট 4 ইন্টু 3, তার মানে হচ্ছে 4কে স্কোয়ার রুট করলে 2, তার মানে এ প্লাস টোয়াইস বি ইন্টু স্কোয়ার রুট অফ 3। আর টোয়াইস বিটাকে যদি সি ধরে নেই আর একটা রেশনাল নাম্বার, তাহলে এ প্লাস সি রুট 3, এটাই তো হচ্ছে কিউ রুট
3 এর জেনারেল ফর্ম। সুতরাং আবার ওই যে আগের মতো প্রমাণ হয়ে গেল যে এখান থেকে একটা এলিমেন্ট যদি আমি নেই সেটাকে আমি এই ফর্মেও লিখতে পারবো। একইভাবে উল্টাটাও দেখাবো, তাহলেই প্রমাণ হয়ে গেল। তো এই দুইটা প্রবলেম থেকেই আসলে এটা আমি জাস্ট পার্টিকুলার দুইটা ফিল্ডের ক্ষেত্রে দেখাইছি। ইন জেনারেলি আসলে আমরা যে কোনো দুইটা নন জিরো ইন্টিজার যদি আর এবং এস দেয়া থাকে, তাহলে এই যে কিউ স্কোয়ার রুট অফ আর বাই এস, সেটাকে আমরা এই কোয়াড্রেটিক ফিল্ডটা আর এই যে কিউ স্কোয়ার রুট অফ আর আর ইন্টু এস, এই দুইটা ফিল্ড আসলে সিমিলার হবে, আলাদা তুমি কোনো ফিল্ড পাবা না। অর্থাৎ এই যে তুমি 6 এর স্কোয়ার রুট করে সেখান থেকে যে ফিল্ডটা জেনারেট হবে, যে এক্সটেনশনটা হবে আমাদের এই যে কিউ এর, এই 2/3 ইউজ করলেও সেই সিমিলার এক্সটেনশনটাই পাওয়া যাবে। ঠিক আছে, আলাদা কোনো এক্সটেনশন পাওয়া যাবে না। আচ্ছা, একইভাবে এই যে যদি কোনো একটা স্কোয়ার ইন্টিজার থাকে আর স্কোয়ার ইন্টু এস, স্কোয়ার ফ্যাক্টর থাকে আর কি, তাহলে সেই ফ্যাক্টরটাকে বাদ দিয়ে আমি শুধু ওই স্কোয়ার ছাড়া যে ফ্যাক্টর সেটাকে নিলেও একই কোয়াড্রেটিক ফিল্ড পাবো। তো এই কারণে আমরা যেহেতু দেখলাম যে আসলে ডিটা আমাদের, আমরা যদি এই যে কোনো রেশনাল নাম্বার নেই ডিটাকে, ঠিক আছে, এই আমরা ডিটাকে তো এখানে আর বাই এস চিন্তা করছি, তাই না? তো তাহলে সেই আর বাই এস এর পরিবর্তে আমরা জাস্ট আর ইন্টু এস চিন্তা করলেও আসলে একই কোয়াড্রেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন আর বাই এস হচ্ছে একটা ফ্র্যাকশন, একটা রেশনাল নাম্বার, তাই না? বাট আর ইন্টু এস, যেহেতু আর আর এস হচ্ছে ইন্টিজার, সুতরাং আর ইন্টু এস তো একটা ইন্টিজার। তো তার মানে আমরা ইন্টিজার শুধু চিন্তা করলেই হয়, ডিটাকে আমরা যদি শুধু ইন্টিজারের মধ্যেই রাখি, ভ্যারি করি, তাহলেই আমরা যত ধরনের কোয়াড্রেটিক ফিল্ড তৈরি করা যায় করতে পারবো। কারণ ওই ফ্র্যাকশনের গুলোও তো আমরা আসলে ইন্টিজার দিয়ে রিপ্লেস করতে পারবো, তাই না? তো এই কারণে আমরা হচ্ছে ডিটাকে একটা ইন্টিজার হিসেবে ধরবো, যদিও আমরা প্রথম ডেফিনেশনে বলে আসছিলাম যে কিউটা ডিটা হতে হবে একটা স্কোয়ার ফ্রি রেশনাল নাম্বার। ঠিক আছে, বাট এখন আমরা দেখলাম যে আসলে রেশনাল নাম্বার থাকলেও আর বাই এস থাকলেও সেটাকে রুট ওভার আর এস করলেও আর ইন্টু এস করলেও কোনো সমস্যা নেই, একই কোয়াড্রেটিক ফিল্ড তৈরি হবে। এই কারণে আমরা বলতেছি যে তাহলে ডিটাকে আমরা আসলে রেস্ট্রিক্ট করতে পারি যে ইন্টিজারই হবে, এটা আমাদের রেশনাল হওয়ার দরকার নাই, এটা ইন্টিজার হলেও সমস্যা নাই। ঠিক আছে, এবং এটা ইন্টিজার হবে কিরকম, যেহেতু এটার মধ্যে স্কোয়ার, আবার আরেকটা জিনিস দেখলাম যে এই ডি এর মধ্যে যদি কোনো স্কোয়ার ফ্যাক্টর থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই স্কোয়ার ফ্যাক্টরটাকে বাদ দিলেও কোনো অসুবিধা নাই, শুধু যেটার স্কোয়ার ফ্যাক্টর ছাড়া যে ফ্যাক্টরটা আছে স্কোয়ার ছাড়া সেটাকে রাখলেই হয়। তাহলে আমরা এমন ইন্টিজার গুলো চিন্তা করতে পারি যে ডিটা শুধুমাত্র ওই ধরনের ইন্টিজার হলেই চলবে, যেন সেটা জিরো হতে পারবে না, অবভিয়াসলি স্কোয়ার রুট জিরো হলে তো এটা তো হবে না, আর ওয়ানও হতে পারবে না, কারণ স্কোয়ার রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান, এখানে আর আলাদা কিছু পাচ্ছি না আমরা। এই জিরো আর ওয়ান ছাড়া যে কোনো ইন্টিজার হবে, শর্ত হচ্ছে যে এটার স্কোয়ার ফ্যাক্টর থাকতে পারবে না কোনো, গ্রেটার দেন ওয়ানের চেয়ে কোনো, মানে একের চেয়ে বড় কোনো স্কোয়ার ফ্যাক্টর থাকতে পারবে না, সহজ কথা, বা স্কোয়ার ফ্রি ইন্টিজার হতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডি এর উপরে এখন রেস্ট্রিকশন। দেখো, ডি এর উপরে রেস্ট্রিকশন কিন্তু এখন আর একটু মানে শিথিল হয়ে গেল। আগে ছিল যে রেশনাল নাম্বার হইতে হবে স্কোয়ার ফ্রি, বাট এখন আমরা দেখতেছি যে জিরো আর ওয়ান ছাড়া যে কোনো স্কোয়ার ফ্রি ইন্টিজার হলেও অসুবিধা নাই। ওকে, সেম জিনিসই আমরা পাবো। নেক্সট যেটা আসতেছে, কোয়াড্রেটিক ফিল্ড দেখাতে হবে যে আমরা ওই যে প্রথম যে আইডিয়াটা তোমাদের বলে আসছিলাম যে আসলে পলিনোমিয়ালের সলিউশন থেকে আসে, এখন এই জিনিসটাই এখানে দেখাতে বলছে যে শো দ্যাট the numbers in a quadratic field are solutions of quadratic equations in one variable with integral coefficients। ঠিক আছে, যে আমাকে দেখাতে হবে যে এই কিউ রুট ডি এর মধ্যে যে কোনো নাম্বার যাই থাকুক না কেন, সেই নাম্বারগুলো আসলে কোনো না কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন, সিঙ্গেল ভ্যারিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন, যে ইকুয়েশনটার কোএফিসিয়েন্ট গুলো অবশ্যই ইন্টিজার হবে, অর্থাৎ ইউনিভ্যারিয়েট কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেইগুলোর সলিউশন। ঠিক আছে, ওভার ওভার দ্য সেট অফ ইন্টিজার্স, এই যে বলাই আছে। তো এটা তাহলে কিভাবে দেখাবো, চলো এটা একটু দেখি আমরা। যে যেহেতু আমরা বলছি যে কিউ এর মধ্যে যে কোনো কিউ রুট ডি যেটা, সেটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর জেনারেল ফর্মটা হচ্ছে এ প্লাস বি রুট ডি। তাহলে আমরা এই পলিনোমিয়ালের ওখানে এরকম একটা থিওরেম ছিল, মনে আছে কিনা তোমাদের, দেখো যে এটা যদি একটা সলিউশন হয়, তার মানে এক্স মাইনাস, এটা যদি কোনো একটা ইকুয়েশনের সলিউশন হয় তাহলে এক্স মাইনাস ওই জিনিসটা একটা রুট হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার ছিল যে এটার যে মানে মাইনাস সাইন দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে ইরেশনাল জিরোস থিওরেম নাম ছিল, ভুলে গেলে আবার দেখবা, তাহলে সেটাও একটা সলিউশন হবে। অর্থাৎ আমি এভাবেও লিখতে পারবো যে এক্স মাইনাস এ মাইনাস বি রুট ডি, এটাও একটা সলিউশন হবে ওই ইকুয়েশনের।
যে ইকুয়েশনটা থেকে তুমি এইটা একটা সলিউশন পাইছো, ঠিক আছে? তো তাহলে এখন এই যে এই দুটা ফ্যাক্টর, তার মানে এটাও একটা ফ্যাক্টর হবে, তাহলে এই দুটা ফ্যাক্টরকে তুমি যদি গুণ করো তাহলে আলটিমেটলি পাবা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার। আমি সরাসরি করে দিচ্ছি, তোমরা নিজেরা এটা অবভিয়াসলি গুণ করে দেন হচ্ছে ই করবা, যোগ বিয়োগ করবা, ঠিক আছে? করে মানে রিঅ্যারেঞ্জমেন্ট করে দেন হচ্ছে এটা নিয়ে আসবা। আচ্ছা, তো তাহলে আমরা এখানে দেখাতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি সমান জিরো, এটা আসবে। তো এটা যদি আসে দেন এখানে দেখো আমাদের যেহেতু এটা হচ্ছে কি, এ হচ্ছে একটা রেশনাল নাম্বার, আমরা তো বলেই আসছি যে এখান থেকে যে যেহেতু এ প্লাস বি রুট ডি হচ্ছে জেনারেল ফর্ম, যেখানে শর্তটা হচ্ছে যে এ আর বি হচ্ছে আমাদের রেশনাল নাম্বার হতে হবে, এই কোয়াড্রেটিক ফিল্ড হওয়ার শর্ত অনুযায়ী ছিল। আর এখন আমরা ডিটাকে বলতেছি যে কোনো একটা ইন্টিজার স্কোয়ার ফ্রি ইন্টিজার জিরো আর ওয়ান ছাড়া। তো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স যে যেটা আসলো এখানে, তাহলে এটা একটা রেশনাল নাম্বার যেহেতু, তাহলে মাইনাস টু এ এটাও তাহলে একটা রেশনাল নাম্বার। একইভাবে এ স্কোয়ার যেটা, এ যদি একটা রেশনাল নাম্বার হয় আর বাই এস ফর্মে লেখা যাবে, যেখানে আর এস হচ্ছে ইন্টিজার, তাহলে এ স্কোয়ার সমান আর স্কোয়ার বাই স্কোয়ার, এটাও তাহলে একটা রেশনাল নাম্বার হবে, তাই তো? তো এইগুলো তো আমরা জানি, তো এটাও রেশনাল, এটাও রেশনাল, এটাও রেশনাল, তারপরে তাহলে সেগুলোর গুণ এবং বিয়োগ এগুলো করলেও আলটিমেটলি রেশনাল নাম্বার পাবা। সুতরাং আমি যদি এইটাকে রিপ্লেস করি এক্স স্কোয়ার মাইনাস এই পুরো মাইনাস মাইনাস টোয়াইস এ, এই পুরো টার্মটাকে যদি আমি হচ্ছে আর বাই এস দিয়ে রিপ্লেস করি, যেহেতু এই পুরো টার্মটা একটা রেশনাল নাম্বার, তারপরে আর বাই এস ইন্টু এক্স প্লাস এখানে ধরো আমি হচ্ছে এই পুরো নাম্বারটা, যেহেতু এটাও একটা রেশনাল নাম্বার, এটাকে টি বাই ইউ দিয়ে রিপ্লেস করলাম, যে টি বাই ইউ ইন্টু জিরো, টি বাই ইউ সমান সমান জিরো। এখন তাহলে আমরা দেখলাম যে এই আর বাই এস, এখানে কিন্তু আর এস টি ইউ এরা কি অবশ্যই ইন্টিজার, যেহেতু আমি ওই রেশিও দিয়েই তো রিপ্লেস করছি, এটা একটা রেশনাল নাম্বার, সো রেশিও আকারে রিপ্লেস করছি যে আর আর এস হচ্ছে কো প্রাইম, এবং আর আর এস দুজনই ইন্টিজার, এবং এস অবশ্যই এক মানে একের চেয়ে বড়, একের চেয়ে বড় না, সরি, শূন্য না এরকম কোনো সংখ্যা, ঠিক আছে? জিরো না, এস এবং ইউ দুটাই। তো তাহলে এখন আমি উভয় পক্ষে যদি এস ইউ দিয়ে গুণ করে দিই, এস ইউ এস আর ইউ এর গুণফল দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আলটিমেটলি কি পাবো? এস ইউ এক্স স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে, ইউ আর এক্স প্লাস এখানে হচ্ছে এস টি সমান সমান জিরো। এস ইউ দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেকেন্ড টার্মে হচ্ছে এস কাটা যাবে, আর থার্ড টার্মে হচ্ছে ইউ কাটা যাবে, তাই না? তো তাহলে এই যে যে ইকুয়েশনটা আসলো, দেখো এখানে খেয়াল করে, এস ইউটা কি, এস আর ইউ যেহেতু ইন্টিজার, এস ইউটা একটা ইন্টিজার, ইউ আর ও এটাও একটা ইন্টিজার, এস টি এটাও একটা ইন্টিজার। তাহলে আমি লিখতে পারি যে আচ্ছা, এ বি তো অলরেডি আমরা ইউজ করে ফেলছি, যে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো আসলো, যেখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এরা হচ্ছে ইন্টিজার। সুতরাং আমরা দেখলাম যে যে কোনো নাম্বার নিয়ে আমরা যদি শুরু করি, কিউ রুট বি এর যে কোনো একটা নাম্বার, তাহলে সেই নাম্বারটা আসলে এরকম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে আসবে, যে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে সব ইন্টিজার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? সিঙ্গেল ভ্যারিয়েবল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে তুমি ওইটা সলিউশন হিসেবে পাবা। তো এটা তাহলে আমাদের দেখানো হয়ে গেল। এবং এই যে এ প্লাস বি টু এর বি রুট টু এর যে আরেক রুট ডি এর যে আরেকটা পার্ট, এ মাইনাস বি রুট ডি, সেটাকে আমরা বলি হচ্ছে কনজুগেট। অনেকটা কমপ্লেক্সের সিমিলার আইডিয়া। কমপ্লেক্সের সময় হচ্ছে আই এর সাইনটা চেঞ্জ করি আমরা, আই এর সাথে আই এর যে পার্টটা থাকে, আর এখানে হচ্ছে যে রুট ওভার যে পার্টটা আছে, ইরেশনাল যে পার্টটা, সেটার সাইনটা চেঞ্জ হবে, এখানে প্লাসের পরিবর্তে বিয়োগ হবে। আচ্ছা, এখন এখানে একটা একটা ব্যাপার লক্ষণীয়, তুমি চাইলে হচ্ছে কিউ রুট ডি এর যে রেশনাল নাম্বার গুলো তো কিউ রুট ডি এর মধ্যে আছে, তাই না? ইরেশনাল নাম্বার গুলো আছে, মানে এ প্লাস বি রুট ডি, যেখানে এ বি নন জিরো, এই নাম্বার গুলো কিউ রুট ডি এর মধ্যে আছে। আবার তুমি যদি বিটাকে জিরো করে দাও, তাহলে শুধু যে এ গুলো রেশনাল নাম্বার গুলো যেগুলো কিউ এর যে সেটটা, সেটাও তো কিউ রুট ডি এর মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে পলিনোমিয়ালটাকে হচ্ছে চাইলে তুমি এক্স মাইনাস এ হোল স্কোয়ার ধরতে পারো, ঠিক আছে? এই যে কারণ তখন আমার এই যে দেখো এটাও, এই যে পলিনোমিয়ালটা, এই যে এই পার্টটাও জিরো হয়ে যাবে, বি যেহেতু আমাদের জিরো, সো এই পার্টটাও জিরো, এই পার্টটাও জিরো, তার মানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, দুইটা ফ্যাক্টর এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এই সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকে তুমি তাহলে ওই রেশনাল নাম্বারের ভ্যালুটা পাবা। আর আমরা চাইলে যেহেতু এটা আসলে একই ভ্যালু দেয়, তাহলে শুধু এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো থেকেও আনতে পারি, ঠিক আছে?
আর এ যেহেতু একটা রেশনাল নাম্বার, এক্স মাইনাস এ এর পরিবর্তে আমরা আর বাই এস বসাতে পারি, তার মানে এখান থেকে হবে হচ্ছে এস এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে মানে রেশনাল নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ কিউ রুট 2 এর মধ্যে যে রেশনাল নাম্বার গুলো আছে সেগুলোর জন্য আমার সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল না হলেও চলে, আমি আসলে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকেও আনতে পারি, বাট আমি চাইলে একটা লিনিয়ার পলিনোমিয়াল থেকে, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল থেকে আনতে পারি, ঠিক আছে, যেটার কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজারই হবে। তো এই যে এটাকে বলা হয় আসলে মিনিমাল পলিনোমিয়াল, এটার একটা নাম আছে, এটা জাকারম্যানের বইতে পাবা। মানে একেবারে সর্বনিম্ন যে ডিগ্রির পলিনোমিয়াল থেকে তুমি ওই নাম্বারটাকে সলিউশন হিসেবে পেতে পারো, সেটাকে আমরা বলি হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। এখন বলতে পারো স্যার আমি তাহলে এইভাবে লিখলে কি কি সমস্যা, এক্স মাইনাস 1 + √3 সমান সমান 0, তো এটা তো একটা মানে পলিনোমিয়াল, কি বলে, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এখান থেকে তো সলিউশন হিসেবে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 1, x is equal to এখান থেকে সরি x is equal to 1 প্লাস √3 তো পাচ্ছি। তো তাহলে তো এই নাম্বারটা আমি সেকেন্ড ডিগ্রি থেকে না আনলেও হতো, হ্যাঁ হতো, বাট এই ক্ষেত্রে পলিনোমিয়ালটা কিন্তু ওভার দ্য সেট ইন্টিজার থাকতেছে না, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু পলিনোমিয়ালটা মানে রিয়েল ফিল্ডের উপরে চলে যাচ্ছে। সো আমাদের কন্ডিশনটা কিন্তু ওইখানে যে পলিনোমিয়ালটাকে আমরা ইন্টিজার কোফিশিয়েন্টেই কাজ করতে চাই। সো সেই ক্ষেত্রে এই লিনিয়ার পলিনোমিয়ালটা, যদিও এখান থেকে তুমি এক্স এর সলিউশন এটা পাচ্ছ, বাট এটা কিন্তু এই পলিনোমিয়াল ওভার দ্য সেট অফ ইন্টিজার হচ্ছে না, ঠিক আছে। তো রেশনাল নাম্বার গুলোকে তুমি হচ্ছে একটা লিনিয়ার বা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ওভার দ্য সেট অফ ইন্টিজার থেকে তুমি জেনারেট করতে পারবা। বাট এই যে যে এই ফর্মের যে নাম্বার গুলো আছে a+b√d, যেখানে এ বি নন জিরো, সেগুলোকে আসলে একটা মিনিমাম একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল থেকেই তোমার জেনারেট করতে হবে যদি তুমি কোএফিশিয়েন্ট গুলোকে ইন্টিজার রাখতে চাও, ঠিক আছে। তো এই মিনিমাল যে পলিনোমিয়ালটা থেকে, মানে সর্বনিম্ন যে ডিগ্রির পলিনোমিয়ালটা থেকে ওই নাম্বারটাকে আনা যায়, যে সেটাকে আমরা বলি হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। সর্বনিম্ন যেই ইন্টিজার পলিনোমিয়াল থেকে, আরো সঠিকভাবে বললে। আচ্ছা, তো এটা কি এখানে বলা হয়েছে যে আলফা বি অ্যান ইরেশনাল নাম্বার ইন কিউ রুট টি, যদি তোমার আলফাটা একটা ইরেশনাল নাম্বার হয়। ইরেশনাল আর রেশনালের ডেফিনেশন কিন্তু আমাদের আগের মতোই আছে। আমরা যেই রেশনালের যে দশমিকে যদি চিন্তা করি, যে দশমিকের পরে যদি শেষ হয়ে যায় বা রিপিট হতে থাকে, তাহলে সেগুলোকে আমরা রেশনাল নাম্বার বলি। আর যদি হচ্ছে রিপিটও হয় না, শেষও হয় না, তাহলে সেই ধরনের নাম্বারকে আমরা হচ্ছে ইরেশনাল বলছিলাম। তো ওই ডেফিনেশনটা এখনো ঠিকই আছে। তো যদি আমাদের এই কিউ রুট ডি এর মধ্যে আলফা একটা ইরেশনাল নাম্বার হয়, তার মানে আমাদের a+b√d, সেখানে এই বি টার্মটা অবশ্যই নট ইকুয়ালস টু 0, যেহেতু এটা রেশনাল হতে হলে এই ইরেশনাল হতে হলে ইরেশনাল পার্টটা থাকতে হবে। সো এটা জিরো হইতে পারে, বাট বিটা জিরো হওয়া যাবে না, কারণ বি জিরো হয়ে গেলে তো আর ইরেশনাল পার্টটা চলে যাচ্ছে। সো ইরেশনাল নাম্বার যদি হয়, তাহলে অবভিয়াসলি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এইরকম একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন x² + bx + c = 0 থেকে এই নাম্বারটা আসবে। এবং এই এই ইকুয়েশনটাকে তখন আমরা বলি ডিফাইনিং ইকুয়েশন। তবে শর্ত আছে কিছু ডিফাইনিং ইকুয়েশন হওয়ার, যে প্রথম কথা হচ্ছে অবশ্যই এই আলফাটা এখানে তুমি বসালে 0 হইতে হবে, ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে, যেহেতু আলফাটা এই ইকুয়েশন থেকে আসতেছে। আর এই এ বি সি যেগুলো, এগুলো অবশ্যই ইন্টিজার হতে হবে, উইথ আরো কন্ডিশন হচ্ছে যে এ বি সি এর জিসিডি 1 হতে হবে, এই তিনজনের জিসিডি 1 হতে হবে। এটাও বুঝতে পারো, যদি জিসিডি 1 না হয় জিসিডি দিয়ে ভাগ করে দিলেই হলো। এই তিনজনের যদি একটা গ্রেটেস্ট কমন ডিভিজর তোমার থাকে, সাপোজ ধরো তোমার ইকুয়েশনটা যদি 8x² - 4x + 2 হয়, তাহলে অবভিয়াসলি তুমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে যেই সংখ্যাটা পাবা, অর্থাৎ 4x² - 2x + 1 = 0। এখন তো এই তিনটার জিসিডি 1 হয়ে যাবে, সুতরাং এটা সবসময় আমরা ওটা ট্রান্সফার করতে পারবো। তো জিসিডি অবশ্যই 1 হতে হবে, আর অবভিয়াসলি এটা নন নেগেটিভ হতে হবে, ঠিক আছে, সরি পজিটিভ হতে হবে। তো এই কন্ডিশন যদি, কারণ নেগেটিভ হলেও সমস্যা নাই, ধরো -2 যদি হয়, তাহলে তুমি পুরো ইকুয়েশনটাকে -1 দিয়ে গুণ করে দাও, তাহলেই হয়ে গেল। বাট এটা 0 হওয়া যাবে না, সেটাই হচ্ছে কথা। 0 হলে তো তাহলে আমার সেকেন্ড ডিগ্রি টার্মটাই থাকবে না। তো এইটাকে আমরা বলি ওই ইরেশনাল নাম্বার ডিফাইনিং ইকুয়েশন। আচ্ছা, তো এটা যে কোনো কি কোয়াড্রেটিক ফিল্ডের যে কোনো ইরেশনাল নাম্বারের জন্যই এই কথা সত্য, যে কোনো ইরেশনাল নাম্বারের জন্যই তুমি এরকম একটা ডিফাইনিং ইকুয়েশন থাকবেই, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যেটা শো করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে শো দ্যাট অ্যান ইরেশনাল নাম্বার ক্যান বি ইন অ্যাট মোস্ট ওয়ান কোয়াড্রেটিক ফিল্ড। আমরা দেখাতে চাচ্ছি যে একটা ইরেশনাল নাম্বার সর্বোচ্চ, যে কোনো একটা ইরেশনাল নাম্বার সর্বোচ্চ একটা কোয়াড্রেটিক ফিল্ডে থাকতে পারে। মানে দুইটা কোয়াড্রেটিক ফিল্ড যদি আলাদা হয়, তাহলে
ও যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডে থাকবে। আমাদের দুনিয়াতে যত ইরেশনাল নাম্বার আছে, লাইক ধরো √2 আছে, √3 আছে, তো দুটাই তো ইরেশনাল, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো, √2 আসলে কিন্তু কিউ√2 এর একটা মেম্বার, কিউ√2 যেটা, কারণ আমি যদি এ এর ভ্যালু 0 ধরি আর বি এর ভ্যালু 1 ধরি, তাহলে তো √2 চলে আসে। আর √3 কিন্তু কিউ√3 এর মেম্বার, ঠিক আছে। এখন আমরা বলতে চাচ্ছি যে যে কোনো ইরেশনাল নাম্বার যে কোনো একটা কোয়াড্রেটিক ফিল্ডেই বিলং করে, অর্থাৎ √3, তাহলে কিউ√2 তে তুমি কোনোভাবেই √3 জেনারেট করতে পারবা না, ঠিক আছে। এই যে a+b√2 যেটা, এটার যে জেনারেল ফর্ম, এখান থেকে এ বি এর ভ্যালু তুমি যাই চুজ করো না কেন, √3 কোনোদিন আসবে না। আবার একইভাবে √2 ও কখনো কিউ√3 তে বিলং করবে না। তো এটা এটা তো জাস্ট কিউ√2 কিউ√3 জন্য বলতেছি। ইন জেনারেলি আমাকে দেখাতে হবে যে যে কোনো একটা ইরেশনাল নাম্বার সেটা আসলে একটা মাত্রই কোয়াড্রেটিক ফিল্ডে বিলং করে, ঠিক আছে। তো তাহলে এটা কিভাবে দেখানো যায়, চলো আমরা একটু আবার একটু অঙ্ক করি। আমরা ধরে নিলাম যে ধরো আলফা, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, এবং আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে দুইটা কোয়াড্রেটিক ফিল্ডে বিলং করে, যে আলফা বিলংস টু কিউ, একটা হচ্ছে √d, আর একটা হচ্ছে আলফা বিলংস টু কিউ√d1, ঠিক আছে। এরকম দুইটা কোয়াড্রেটিক ফিল্ডে বিলং করে। তাহলে আমরা এখন দেখাবো যে এটা আসলে এই যে যে মানে ডি ডি এবং ডি1 যে আমরা ধরে নিছি, এই ডি এবং ডি1 আসলে আলাদা হওয়া সম্ভব না। এই ডি এবং ডি1 আসলে সিমিলার হওয়া ছাড়া কোনো উপায় নাই, মানে সেম হওয়া ছাড়া। তো যদি সেম হয় তাহলেই এটা সম্ভব যে এই আলফাটা দুইটা মধ্যে আছে। অর্থাৎ অন্য কথায় বললে, কিউ যে দুইটা কোয়াড্রেটিক ফিল্ড আমরা ধরে নিয়েছি, এই দুইটা কোয়াড্রেটিক ফিল্ড আসলে সেম হয়ে যাবে, এই জিনিসটা দেখাতে হবে, ঠিক আছে। তো যেহেতু আলফা হচ্ছে কিউ√d এর মধ্যে আছে, তাহলে আমরা আলফা সমান সমান এটা লিখতে পারি যে আলফা সমান সমান a+b√d, যেহেতু এটা হচ্ছে জেনারেল ফর্ম। একইভাবে আবার এখান থেকে লিখতে পারি কি, আলফা সমান সমান এ প্লাস, a1 দিলাম এখানে, যেহেতু এটা হচ্ছে আলাদা সাবস্ক্রিপ্ট ইউজ করতেছি, এটা আলাদা একটা কোয়াড্রেটিক ফিল্ড চিন্তা করতেছি, তাহলে a1+b1√d1, ঠিক আছে। এখানে এটার জেনারেল ফর্ম অনুযায়ী। ওকে, আচ্ছা। তো এখন তাহলে আলফা বারটা কি হবে, আলফা বার মানে আলফার যে কনজুগেট, তাহলে এখান থেকে আসবে a-b√d, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে আলফা বার সমান সমান a1-b1√d, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা যেহেতু আলফা বার এটারও সমান, আবার আলফা বার এটারও সমান, তাহলে আমরা লিখতে পারি যে a-b√d সমান সমান হচ্ছে a1 মাইনাস, আচ্ছা সরি, এইভাবে না আসি, তাহলে আবার একটু ঝামেলা হবে। তাহলে এখান থেকে দেখি যে আলফা আর আলফা বার বিয়োগ করলে এখান থেকে কি পাই, আলফা মাইনাস আলফা বার, তাহলে সমান সমান কি আসে, আলফা মাইনাস আলফা বার করলে এ এ ক্যান্সেল, আর এখানে বি√d মাইনাস বি√d, তার মানে হচ্ছে কি 2b√d আসতেছে। দ্যাট মিনস আলফা মাইনাস আলফা বার বাই 2 সমান সমান হচ্ছে বি√d, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে পাইলাম আলফা মাইনাস আলফা বার ডিভাইডেড বাই 2 সমান সমান বি√d। ওকে, আচ্ছা নেক্সট, এই পাশ থেকে তাহলে কি আনা যায়, এই পাশ থেকে আমরা আনতে পারি আলফা মাইনাস আলফা বার, এখানে যদি করতাম, তাহলে এখানেও দেখো যে a1, a1 আর a1 ক্যান্সেল হয়ে যেত, এই যে এখানে a1 a1 ক্যান্সেল, তাহলে b1 এখান থেকে এটা বিয়োগ, এখানে বিয়োগটা যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 2b1 √d1 হবে এখানে। হ্যাঁ, তো 2b1 √d1, তাহলে আলটিমেটলি আবার আগের মতো আলফা মাইনাস আলফা বার ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে b1 √d1, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পাইলাম এই পাশ থেকে। তো দুই সাইড থেকেই যেহেতু দেখো যে আলফা মাইনাস আলফা বার বাই 2 সমান সমান আসছে, দুইবার দুইটা ভ্যালু আসছে, তো তাহলে আমরা এই দুইটা ভ্যালুকে এখন ইকুয়াল করে দিতে পারি, যে এটা আর এটা যদি কম্পেয়ার করি, তাহলে দুইটাই আলফা মাইনাস আলফা বার বাই 2 এর সমান, তার মানে বি√d সমান সমান আমরা লিখতে পারবো b1 √d1, তাই না? আচ্ছা, তো এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলেই তোমরা পেয়ে যাবা যে √d1 সমান সমান হচ্ছে b1 d1 ডিভাইডেড বাই হচ্ছে b, জাস্ট রিঅ্যারেঞ্জ করবা তাহলেই হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এটার দিকে একটু ভালো করে তাকাই যে b1 d1 b এগুলো
হচ্ছে সব আমাদের রেশনাল নাম্বার, তাই না? ডি ওয়ান তো অ্যাকচুয়ালি ইন্টিজার, ডি ওয়ান এবং ডি, এটা যেহেতু আমাদের বাই ডেফিনেশন স্কোয়ার ফ্রি ইন্টিজার, ডি আর ডি ওয়ান, আর বি ওয়ান এরা হচ্ছে রেশনাল নাম্বার, তাই না? সো এই এইগুলো এই এই রাইট হ্যান্ড সাইড পুরোটাই তাহলে একটা রেশনাল নাম্বার আসবে। সুতরাং আমরা স্কোয়ার রুট অফ ডি ওয়ান এটা একটা রেশনাল নাম্বার পাচ্ছি। আবার এখানে একটা থিওরেম আছে, আমরা মানে হচ্ছে যে স্কোয়ার রুট অফ এনি নাম্বার, ধরো তোমার যদি একটা নাম্বার থাকে স্কোয়ার রুট অফ এ, যেখানে এ হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তো আইদার এটা একটা ইরেশনাল নাম্বার হবে, অথবা এটা যদি রেশনাল নাম্বার হয় তাহলে এটার ভ্যালুটা একটা ইন্টিজার হবে, এরকম একটা থিওরেম আছে। আসলে থিওরেমটা আরো জেনারেলাইজড। থিওরেমটা হচ্ছে এখানে যদি nth রুট ওভার এ থাকে, অর্থাৎ তুমি যে কোনো ধরো 5th রুট 3 নিলা, তাহলে এটার আইদার এটা হচ্ছে ইরেশনাল নাম্বার পাবা, এটার ভ্যালুটা একটা ইরেশনাল নাম্বার হবে, অথবা এটার ভ্যালু যদি রেশনাল হয়, ইরেশনাল না হয়, তাহলে অবভিয়াসলি সেটা একটা ইন্টিজার হতে হবে, ঠিক আছে? অর্থাৎ ফ্র্যাকশন হতে পারবে না, সহজ কথায়, যে রেশনাল ফ্র্যাকশন যেটা, সেটা হওয়ার কোনো চান্স নেই। আইদার ইরেশনাল হবে যদি তোমার এই nth রুটটাও যদি পজিটিভ ইন্টিজার হয়, আর হচ্ছে যে নাম্বারটাকে তুমি রুট করতেছো সেটাও যদি পজিটিভ ইন্টিজার হয়। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এই যে ডি ওয়ান এইগুলো তাহলে আমাদের এই দুটা যেহেতু ইন্টিজার এবং এটার যেহেতু স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট নিচ্ছি, এটা ওটা পজিটিভ, সুতরাং এটা আমরা বলতে পারি, এটা আমরা দেখলাম যে এটা অলরেডি রেশনাল আমরা বলছি, সুতরাং এটা অবভিয়াসলি ইন্টিজার হইতে হবে, ঠিক আছে? সো এটা যদি ইন্টিজার হয় তাহলে আহ, এই এই জিনিসটা ইন্টিজার হওয়ার পসিবিলিটি আসলে কখন হতে পারে, এটা মানে ইন্টিজার ইন্টিজার হওয়ার একটাই মানে উপায় আছে। যেহেতু আমার ডি ওয়ান আমি বলছি হচ্ছে যে এরা হচ্ছে ইন্টিজার, স্কোয়ার ফ্রি ইন্টিজার, তার মানে ডি আর ডি ওয়ান যদি স্কোয়ার ফ্রি ইন্টিজার হয়, তাহলে তো এটার স্কোয়ার রুটটা ইন্টিজার হওয়ার পসিবিলিটি একভাবেই সম্ভব, যে ডি আর ডি ওয়ান এর যে প্রাইম পাওয়ার ফ্যাক্টরাইজেশন, সেই দুইটা একেবারে হুবহু সেম হইতে হবে। কারণ আমি যদি এই ধরো এই ডি ওয়ানটাকে আমি হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্লেস করলাম, স্কোয়ার রুট অফ ডি, ঠিক আছে? তো এখন এই ডি যে নাম্বারটা, এটার মধ্যে যদি কোনো স্কোয়ার ফ্যাক্টর না থাকে, এটাকে তো আমি অ্যাকর্ডিং টু দ্য ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম এটাকে আমি প্রাইম ফ্যাক্টর করতে পারবো। তো ওই ফ্যাক্টর গুলোর মধ্যে কোনো যদি স্কোয়ার ফ্যাক্টর না থাকে, তাহলে তো এটার স্কোয়ার রুট তুমি ইন্টিজার পাওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? সুতরাং এটার মধ্যে যদি স্কোয়ার ফ্যাক্টর থাকতে হয়, তাহলে তার মানে কি ডি আর ডি ওয়ান গুণ করে স্কোয়ার ফ্যাক্টর আসতেছে। এখন ডি আর ডি ওয়ান এই দুইজনের মধ্যে আবার স্কোয়ার আলাদাভাবে কোনো স্কোয়ার ফ্যাক্টর নাই, তাহলে এই দুইজনের গুণফলের মধ্যে স্কোয়ার ফ্যাক্টর থাকতে হলে অবশ্যই এর মধ্যে যে প্রাইম গুলো থাকতে হবে এর মধ্যেও সেই প্রাইম গুলোই থাকতে হবে। ধরো এর মধ্যে যদি এর ফ্যাক্টরাইজেশন যদি 2 × 3 হয়, এর ফ্যাক্টরাইজেশন 2 × 3 হতে হবে, কারণ আলটিমেটলি তখন গুণ করলে তুমি দুইটা 2 পাবা, তার মানে একটা স্কোয়ার, এই যে একটা স্কোয়ার ফর্ম হচ্ছে, একইভাবে 3 × 3 দুইটা 3 পাবা, একটা স্কোয়ার ফর্ম হচ্ছে। বাট যদি যেহেতু কারোর মধ্যেই আলাদাভাবে স্কোয়ার নেই, ঠিক আছে, সুতরাং ডি ওয়ান দুইজনের প্রাইম ফ্যাক্টরাইজেশন হুবহু সেম হইতে হবে, আদারওয়াইজ সম্ভব না, এবং তাদের মানে সাইনটাও সেম হইতে হবে। তো তাহলেই আমরা শুধুমাত্র মানে একটা পারফেক্ট স্কোয়ার পাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু ডি ওয়ান হয়ে যাবে, যেহেতু দুইজনের ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি সেম হয়, তাহলে অবভিয়াসলি নাম্বার দুইটাও সেম, তাহলে ডি ইকুয়াল টু ডি ওয়ান, দ্যাট মিনস আলফা আসলে ওই যে আমাদের কিউ রুট ডি আর কিউ রুট ডি ওয়ান এই দুটো আসলে একই জিনিস, ঠিক আছে? এবং আলফা আসলে তাহলে দুটো আলাদা কোয়াড্রেটিক ফিল্ডে নাই, একই কোয়াড্রেটিক ফিল্ডে আছে। তো এই জিনিসটাই হলো আমাদের এই কোশ্চেনের প্রমাণ, তাহলে আমরা দেখলাম। এখন নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, যে শো দ্যাট ইফ ডি ওয়ান and ডি টু আর টু আনইকুয়াল ইন্টিজার্স other than 0 and 1 having no square factor greater than 1, তার মানে ওই যে ওই কথাই, দেন আমাদের দুইটা আলাদা কোয়াড্রেটিক ফিল্ডের আমরা যদি ইন্টারসেকশন করি, তাহলে আমাদের এই রেশনাল নাম্বারের যে সেটটা কিউ সেটা পাওয়া যাবে। অর্থাৎ দুইটা আলাদা কোয়াড্রেটিক ফিল্ডের মধ্যে শুধুমাত্র রেশনাল নাম্বারগুলোই কমন, আর বাকি সকল ইরেশনাল নাম্বারগুলো আলাদা আলাদা ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে এই কোশ্চেনটা এখন মাত্র আমি যেটা প্রুফ করলাম সেখান থেকেই চলে আসে। কারণ তুমি প্রথমে দেখাবা যে কিউ হচ্ছে কিউ রুট ডি ওয়ান এ বিলং করে, এটা তো দেখাতেই পারবা, এটা আমি অলরেডি দেখে আসছি যে কিউ ইজ এ সাবসেট অফ এনি কিউ রুট ডি। সো এটা দেখাতে পারবা। একইভাবে কিউ ইজ এ সাবসেট অফ কিউ রুট ডি টু, ঠিক আছে, এটাও দেখাতে পারবা যে আলাদা আলাদা ভাবে যে কিউ দুজনের মধ্যেই আছে সাবসেট হিসেবে। নেক্সট আমরা যেটা দেখাবো, যে এখন আমরা ধরে নিব যে আলফা যদি যে কোনো একটা ইরেশনাল নাম্বার হয়, তাহলে সেটা এই যে দুইটা আলাদা কোয়াড্রেটিক ফিল্ডে থাকা সম্ভব না।
অর্থাৎ আলফা যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে না, যদি এখানে থাকে তাহলে এখানে থাকবে না। তার মানে কি, সুতরাং এই কিউ ছাড়া অর্থাৎ রেশনাল নাম্বার গুলো ছাড়া আর কোনো জিনিসই এই দুজনের মধ্যে তাহলে কমন নাই। সুতরাং তুমি যখন এই দুজনকে ইন্টারসেকশন নিবা, অবভিয়াসলি শুধু ওই রেশনাল নাম্বারের সেটটাই পাওয়া যাবে। তো এটা আসলে এই প্রথম এই কোশ্চেনের প্রমাণটাই, জাস্ট সেটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। প্রথমে কিছু ওই কিউটা সাবসেট হিসেবে অ্যাড করতে হবে, দেন একটু ব্যাখ্যা করে দিতে হবে, এইটাই শেষ। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা হচ্ছে আরো কিছু থিওরেম পড়বো এবং অবভিয়াসলি আরো কিছু ডেফিনেশন আছে। সো এইগুলো নিজেরা একটু ভালো করে দেখবা, আশা করি বুঝতে খুব একটা কঠিন হবে না যদি প্রথম থেকে ক্লিয়ারলি টপিক মানে কনসেপ্ট গুলো বুঝে থাকো। তো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ।